আমিনুলের স্বস্তি, কোচ নিয়োগে থাকছে না টাকার অভাব। বাফুফের হেয়ালিতে কোলম্যান হাত ছাড়ার হাবভাব। খেলার নাম বাবাজি, দেরিতে হলেও মাথা খুলছে ফিফার। কমছে ট্রেনের টিকিট দাম, নিয়মে আসছে ছাড়। অনিশ্চয়তার জানিতে পা বাড়ালো ইরান, সমর্থকদের ভালোবাসার উল্লাসে মুখরিত তেহরান। আরো ভয়ঙ্কর রূপে তৈরি হচ্ছে নাহিদ রানা, চাপাই এক্সপ্রেসের স্বস্তি টাইগারদের, পক্ষ প্রতিপক্ষ সবারই জানা। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি আমি হাসান সজীব। আমিনুল হক কথা রাখছেন, তাই কোচ নিয়োগে টাকার ভাবনাও দূর হয়ে গেছে। কিন্তু বাফুফের হেয়ালিতে ক্রিস কোলম্যান এখন নিজেই বেঁকে বসাচ্ছেন। গেল 3 দিন কোলম্যানের সাথে একবারও যোগাযোগ করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোনো প্রতিনিধি। আর এতে ক্ষুব্ধ এই ওয়েলসম্যান। নেই কোনো ফোন, নেই কোনো বার্তা, শুধু ভদ্রলোককে অপেক্ষা করিয়েছে বাফুফে। আর এই অপেক্ষাতে জমেছে অভিমান। শেষমেশ 72 ঘন্টা পর মিটিং এর অফার দিল গ্যারেথ বেলের এই এক্স কোচ বাফুফেকে বলেছে, এবার তোমরাই অপেক্ষা করো। ফেডারেশনের এই কমিউনিকেশন গ্যাপের কারণে যদি শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে মুখ ফিরে নেয় ক্রিস কোলম্যান, তখন কি হবে? বিস্তারিত শেখ আশিকের রিপোর্টে। আমার সাথে ইতিমধ্যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়ালের কথা হয়েছে। যাকে নিয়ে সবচেয়ে বেশি এক্সপেকটেশন, আমরা সেই মানুষটিকে নিয়োগ দিব ইনশাআল্লাহ। কি আমিনুল হকের এই কথা শুনে আপনারা ভাবছেন রাত পোহালেই লাগেজ গুছিয়ে বউ বাচ্চা নিয়ে বাংলাদেশে চলে আসবেন ক্রিস কোলম্যান? ব্যাপারটা একদমই তেমন নয়। তাবিদ আউয়ালের বেঁধে দেয়া সেই 15 মেতেও কোচের নাম ঘোষণা করা সম্ভব হচ্ছে না। বাফুফের অপেশাদার আচরণে কোলম্যান নিজেই বিরক্ত। শেষবার যখন তার সাথে কথা হয় ফেডারেশনের, এরপর 3 দিন কেটে গেছে, কিন্তু বাফুফের কেউ একবারও তার সাথে সৌজন্যমূলক আলাপও করেনি। নেই কোনো ফোন, নেই কোনো বার্তা, শুধু ভদ্রলোককে বাফুফে করিয়েছে অপেক্ষা। আর এই অপেক্ষাতেই জমেছে অভিমান। বৃহস্পতিবার ভোরে আমিনুল হক তুরস্ক থেকে এসেই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলে গেছেন ময়মনসিংহে। বাফুফের সাথে এক হয়ে আমরা বেস্ট পসিবল কোচকে নিয়োগ দেওয়ার জন্য যা করণীয় আছে সার্বিক সহযোগিতা বাফুফের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। আমিনুল হকের গ্রিন সিগন্যাল পাওয়ার পরই টনক নড়েছে বাফুফের। সিদ্ধান্ত হয় ওয়েলস কোচের সাথে বৃহস্পতিবার রাতেই হবে মিটিং। কিন্তু বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু যতই যোগাযোগের চেষ্টা করেছেন তার সাথে, কোলম্যান তাকে পাত্তাই দেননি। শেষ পর্যন্ত অন্য মাধ্যমে কোলম্যান বাফুফেকে জানিয়েছে, এবার তোমরা অপেক্ষা করো। আমিনুল হক শুরু থেকে যে কথা বলে এসেছেন, এখন পর্যন্ত নিজের জবানে অনড় আছেন। বাফুফে যোগাযোগ করার সাথে সাথেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। 2-1 দিনের ভিতরেই ইনশাআল্লাহ আমরা আমাদের যে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিব যে আমরা আসলে কাকে কোচ হিসেবে নিয়োগ দিব। এখন পর্যন্ত বাফুফের কিন্তু একটাই চাওয়া, ক্রিস কোলম্যান। তবে বাফুফে শুধুমাত্র যে কোলম্যানের দিকে তাকিয়ে আছে, ব্যাপারটা একদমই তেমন নয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা সেকেন্ড অপশনও রেখেছে, বার্ন্ড স্টর্ক। যদি কোনোভাবে শেষ পর্যন্ত অর্থের হিসাব কিংবা অন্য কোনো হিসেবে ক্রিস কোলম্যানকে সাইন করানো সম্ভব না হয়, তখনই কেবল বার্ন স্টর্কের দিকে আগাবে বাফুফে। কোলম্যানের অভিমানের বরফ হয়তো শেষ পর্যন্ত গলবে, তিনি হয়তো কোচ হয়েও আসবেন। এরপরও একটা কিন্তু থেকে যায়। নতুন কোচের সঙ্গে বাফুফের চুক্তি হবে 2 বছরের, অর্থাৎ আগামী 2 বছর প্রতি মাসে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ক্রীড়া মন্ত্রণালয় থেকে যাবে বাফুফের অ্যাকাউন্টে কোচের বেতন বাবদ। এখন এই কোচের আন্ডারে দল যদি ভালো করে, খুবই ভালো কথা, কিন্তু দলের পারফরমেন্স যদি ফল করে, তখন কি হবে? তখন কি জবাবদিহিতার জায়গা তৈরি হবে? মন্ত্রণালয় কি জানতে চাইবে এত এত অর্থ ঢালার পরও কেন খারাপ করছে দল? সেই প্রশ্ন থেকেই যায়। শেখ আশিক, 71, ঢাকা। চাপে পড়ে সুতোর মতো সোজা ফিফা। মার্কিন প্রশাসনও টের পেয়েছে, বেশি বাড়াবাড়ি করলে লসটা হবে নিজেদেরই। দর্শকদের আন্দোলনের মুখে পড়ে ট্রেনের টিকিটের দাম কমানো, জামানত তুলে নেওয়া সহ একাধিক নিয়মে ছাড় দিয়েছে আয়োজক দেশটি। ভাঙছে সিন্ডিকেট। বিশ্বকাপ দেখা আরো সহজ করতে বেশ কিছু নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা ও আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। আবু নাইমের রিপোর্টে বিস্তারিত।
সিন্ডিকেট মেম্বার জিয়ান্নি ইনফান্তিনো, ফিফা প্রেসিডেন্ট কয়েক সপ্তাহের জন্য এই ট্যাগ নিয়েই ঘুরে বেরিয়েছেন এদিক সেদিক, কিন্তু ব্যাপারটা যখন পাবলিক সেন্টিমেন্টের তখন সিন্ডিকেট ভাঙতে কয়েক মুহূর্তই যথেষ্ট। আর হলো সেটাই, 18-20 লাখ টাকার ফারাকটাও এবার গেল কমানো। বিশ্বকাপ দেখতে যেতে পারবেন আপনিও। যুক্তরাষ্ট্রে যাবেন খেলা দেখতে, নির্ধারিত সময় পর আবার ফিরেও আসবেন, কিন্তু $15,000 আগে জমা দিতে হবে। তারপর যখন আবার দেশে ফিরবেন তখন আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। ব্যাপারটা এমন, আপনি আমার বাড়িতে মেহমান হিসেবে আসবেন, কিন্তু তার আগে আপনার বাড়ির দলিল আমি রেখে দিচ্ছি, যাতে আপনি আবার এসে আমার বাড়ির দখল করতে না পারেন। অর্থাৎ বিশ্বকাপ দেখতে আসা বেশ কয়েকটা দেশের দর্শকদের সিকিউরিটি মানি হিসেবে 18 লাখ টাকা জামানত দিতে হতো, কিন্তু সেই ঝামেলা আর পোহাতে হবে না। পাবলিক তোপের মুখে পড়ে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর এতে বেশ কিছু দেশ জামানতের হাত থেকেও পেয়েছে রেহাই। শুধু এটাই না, টিকেটের সাথে পাল্লা দিয়ে বাড়ছিল ট্রেনের ভাড়াটাও। বিশ্বকাপকে ঘিরে সিন্ডিকেটের সবচেয়ে বড় উদাহরণগুলোর একটা ছিল এই টিকেট কাণ্ড। তবে দর্শক যখন মুখ ফিরিয়ে নিতে শুরু করে তখন আবার চাপে পড়ে যায়। $158 টিকিট নেমে আসে $98। এক কথায় দর্শকদের চাপের মুখে সিন্ডিকেট ভাঙতে বাধ্য হয় ফিফা। সেই সাথে আয়োজক যুক্তরাষ্ট্র টের পায় সবকিছু কাগজ কলমের নিয়মে চলে না, এড়ানো যায় না পাবলিক সেন্টিমেন্ট। ম্যাচ টিকিটের দাম নিয়ে তো যা খুশি তা করেই বেরিয়েছে ফিফা। খেলা দেখানো নিয়েও দর কমানোর বিন্দুমাত্র লক্ষণ এখনো দেখা যায়নি। চীন, ভারত, বাংলাদেশ কোথায় কে খেলা দেখাবে সে নিয়েও স্পষ্ট ধারণা এখন পর্যন্ত পাওয়া যায়নি। অথচ গলা উঁচিয়ে বলে গ্রেটেস্ট শো অন আর্থ দুনিয়ার সবার জন্য। ধনী থেকে নিম্নবিত্ত সবার জন্য এই একটা আসর সবসময় আলাদা মাইনে রাখে, কিন্তু এখানে ফিফা আর আয়োজক দেশ বসে থাকে কেবল ব্যবসায়িক চিন্তা নিয়ে। এই প্রহসন সহ্য করতে হয় সাধারণদের। পশ্চিমাদের মুখের বুলি আর কাজের মধ্যে বিস্তর ফারাক প্রমাণ করতে এই ব্যাপারগুলো যথেষ্ট নয় কি? আবু নাইম, ৭১। কাতার বিশ্বকাপে যাদের গর্জনে কেঁদেছিল পর্তুগাল, স্পেন আর বেলজিয়াম, আন্ডারডগ থেকে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল আশরাফ হাকিমিরা। সে মরক্কো এবারও আরো ভয়ঙ্কর, আরো বিধ্বংসী। আর এবার গ্রুপ পর্বে তাদের সামনে পড়তে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। সি গ্রুপে সেলেসাওদের জন্য কতটা বড় আতঙ্ক দি আটলাস লায়ন্স, বিস্তারিত রিপোর্টে। বেদনা আর আনন্দের এক ঐতিহাসিক মুহূর্ত। কোয়ার্টার ফাইনালে হেরে একদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের কান্না, অন্যদিকে মরক্কোর আকাশ ছোঁয়া জয়ের উৎসব। 2022 কাতার বিশ্বকাপ দেখেছিল এক রূপকথা। কে ভেবেছিল পর্তুগাল, স্পেন, বেলজিয়ামের মতো শক্তিশালী দলগুলোকে তাসের ঘরের মতো গুঁড়িয়ে দিবে আশরাফ হাকিমিরা? ঠিক যেন অনেকটা সিলেবাসের বাইরের প্রশ্ন হিসাবেই বিশ্বকাপে খেলতে আসে দি আটলান্স লায়ন্সরা, যাদের নিয়ে কেউ মাথায় ঘামায়নি, অথচ তারাই মাথা ব্যথার কারণ হয়ে ওঠে সেমিফাইনালে। যদিও শেষ 4-এ ফ্রান্সের কাছে থামতে হয়েছিল, কিন্তু ততক্ষণে ইতিহাস যা লেখার তা হয়ে গেছে। আটলান্টিকের পারে যখন ফিরল ওরা, মাথা নত করে নয়, বীর বেশে। অনেকে বলেছিলেন স্রেফ দুর্ঘটনা, কিন্তু মরক্কোর ওই উত্থান ছিল এক সুনিপুণ পরিকল্পনা। তাদের সাফল্যের গোপন রসায়ন বংশোদ্ভূত ফুটবলার। ইউরোপের নামি দামি ক্লাবে বেড়ে ওঠা ফুটবলাররা চাইলে অন্য কোনো দেশের জার্সি গায়ে চাপাতে পারতেন, কিন্তু তারা বেছে নেন পূর্বপুরুষের মাটি। হাকিমি, জিএচ কিংবা আমরাবাদ, দেশের টানে নারীর টানে তারা মাঠে লড়েছেন এক একজন সৈনিকের মতো। মায়েদের দোয়া আর গ্যালারিতে পরিবারের উপস্থিতি মরক্কোকে করে তুলেছিল অপ্রতিরোধ্য। সেই অদম্য জেদ আর ট্যাকটিক্যাল ডিসিপ্লিনই ছিল তাদের সাফল্যের মূল মন্ত্র। বছর 4 ঘুরে এবার নয়া চ্যালেঞ্জ, 2026 বিশ্বকাপের গ্রুপ সি। মরক্কোর সামনে অপেক্ষা করছে শক্তিশালী ব্রাজিল, লড়াকু স্কটল্যান্ড আর হাইতি। তবে এবার কি মরক্কোকে আন্ডারডগ বা দুর্বল ভাবার সুযোগ আছে? বরং প্রশ্ন উঠতে পারে এই গ্রুপে ফেভারিটকে, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নাকি বর্তমানে জায়ান্ট কিলার মরক্কো? সেলেসাওরা বরাবরই ফেভারিট, কিন্তু বর্তমান মরক্কো নেইমারদের ঘুম হারাম করে দিতে যথেষ্ট, বিশেষ করে যদি বিশ্বকাপ বাছাইয়ে দি আটলান্স লায়ন্সদের জার্নিতে নজর দেয়া যায়। ই গ্রুপে নাইজার, তানজানিয়া, জাম্বিয়া এবং কঙ্গোর বিপক্ষে মরক্কো ছিল জায়ান্ট কিলার। প্রত্যেকের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে মিলিয়ে 8টি ম্যাচের 8টিতে জিতে হাকিমিরা। সবচেয়ে অবাক করা ব্যাপার, 8 ম্যাচে মোট 22 বার প্রতিপক্ষের জালে বল জড়ায় মরক্কো, তাতে হজম করে মাত্র 2টি গোল। এমন পরিস্থিতি
পরিসংখ্যান নিঃসন্দেহে টানটান লড়াইয়ের আভাস দিচ্ছে। মরক্কোর জন্য এবার গ্রুপ পর্ব হবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই। তাদের প্রথম পরীক্ষার নাম স্কটল্যান্ড, এরপর ইতিহাস গড়ে বিশ্বকাপে আসা হাইতি হতে পারে বড় চ্যালেঞ্জের নাম। আর গ্রুপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি তো হতে যাচ্ছে ব্রাজিলের বিপক্ষে। তবে এটি কেবল একটি ম্যাচ নয়, এটি হতে যাচ্ছে সাহসের লড়াই। কাতার বিশ্বকাপে যেমনটা দেখিয়েছিল, বড় নাম দেখে ভয় পায় না মরক্কো। এবারও তাদের লক্ষ্য স্রেফ অংশগ্রহণ নয়, বরং ট্রফির দিকে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। হাসান সজীব, ৭১। বিশ্বকাপের টিকিট হাতে, কিন্তু পথের সামনে এখনো অনিশ্চয়তার কুয়াশা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে 11 জুন শুরু হতে যাওয়া 48 দলের প্রথম বিশ্বকাপের আগে তেহরানের ইনকিলাব চত্বরে হাজারো সমর্থকের ভালোবাসায় রাজকীয় বিদায় নিল ইরান। নতুন জার্সি, দেশাত্মবোধক গান, পতাকার আবেগ সবই ছিল, কিন্তু উল্লাসের আড়ালেও প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্রের মাটিতে শেষ পর্যন্ত নামতে পারবে তো ইরান? আরো জানাচ্ছেন জুবাইর নূর। বিশ্বকাপের জন্য ফুটবল দলের বিদায় তো কতই দেখেছেন, কিন্তু এটা যেন ছিল পতাকা হাতে দাঁড়িয়ে থাকা এক দেশের হৃদস্পন্দন। তেহরানের ইনকিলাব চত্বরে বুধবার রাতের আকাশে যখন হাজারো কণ্ঠে উঠছিল ইরানের নাম, তখন মঞ্চে দাঁড়িয়ে থাকা ফুটবলারদের চোখে ছিল বিশ্বকাপের স্বপ্ন, আর বাতাসে ভাসছিল অদৃশ্য এক প্রশ্ন, মাঠে নামার আগেই কি শুরু হয়ে গেছে ইরানের সবচেয়ে কঠিন ম্যাচ? ঢাকঢোল, আলো, স্লোগান, নতুন জার্সি আর দেশপ্রেমের গানে মুহূর্তটা ছিল নিখাত ফুটবল উৎসব। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজও বলেছেন, গত 4টি বিশ্বকাপ অভিযানের মধ্যে এটিই ছিল সবচেয়ে বড় বিদায় সংবর্ধনা। তার বার্তা পরিষ্কার, ফলাফল যাই হোক, বিশ্বমঞ্চে ইরানের পতাকা যেন উড়ে সম্মানের সঙ্গে। কিন্তু উৎসবের রঙের নিচে জমে আছে কূটনীতির ধূসর ছায়া। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানকে ঘিরে যে আঞ্চলিক উত্তেজনা তৈরি হয়েছে, তার প্রভাব এসে পড়েছে ফুটবলের দরজায়। কানাডার ফিফা কংগ্রেসেও যেতে পারেননি মেহেদি তাজ। আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টের অভিযোগ তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আর যেহেতু যুক্তরাষ্ট্র আইআরজিসিকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করে রেখেছে, তাই বিশ্বকাপের আগে ইরানি প্রতিনিধি দলের ভিসা নিয়েও তৈরি হয়েছে নতুন শঙ্কা। এখানে সমস্যাটা হলো, ইরানের গ্রুপ পর্বের 3টি ম্যাচই যুক্তরাষ্ট্রের। 16 জুন লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু, 21 জুন একই মাঠে বেলজিয়াম, আর 26 জুন সিয়াটলের লুমেন ফিল্ডে মিশরের বিপক্ষে হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। মানে বুট বাঁধার আগেই ইরানকে পেরোতে হবে বিমানবন্দর, ভিসা ডেস্ক আর কূটনীতির চেকপোস্টের অদৃশ্য এক ডিফেন্স লাইন। যদিও ফেডারেশনের সেক্রেটারি জেনারেল হেদায়েত মুম্বেইনি জানিয়েছেন, এখনো ভিসা সংক্রান্ত কোনো নেতিবাচক বার্তা আসেনি। ফিফা প্রতিশ্রুতি দিয়েছে, আর ইরান সেই প্রতিশ্রুতির উপরেই ভরসা রাখছে। তার বিশ্বাস, খেলাধুলার রাজনীতি থেকে আলাদা থাকা উচিত, আর বিশ্বকাপের সব দলের প্রবেশ নিশ্চিত করাই হবে ফিফার আসল দায়িত্ব। তবুও অস্বস্তি কাটছে না। ইরাকি কয়েকজন খেলোয়াড়কে মার্কিন ভিসা দেয়া হয়নি এমন খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ে। যদিও হোয়াইট হাউস ও ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন দ্রুততা অস্বীকার করেছে। এর মধ্যেই প্রস্তুতিতে মন দিতে চায় ইরান। আগামী সোমবার আন্তালিয়ায় ক্যাম্প, 29 মে গাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ, এছাড়াও আরও একটি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। জুবায়ের নূর, ৭১। নাহিদ রানার বোলিং এ চলছে ফাইন টিউনিং। গুরু টেটের তালিম পাওয়া চাপাই এক্সপ্রেস কি সেই টেটের রেকর্ডই ভাঙবেন? নাহিদের মতো চরিত্র স্বস্তি দেয় ড্রেসিং রুমে, বলছেন ফিল্ডিং কোচ আশিক মজুমদার। ফিল্ডিংয়ে বাংলাদেশকে রাখছেন সেরা 3-এর ঘরে। সাইফুল রূপকের রিপোর্ট। নাহিদ রানা পেসার তো নয়, যেন আগুনের গোলা। লক্ষ্যটা কি? ওস্তাদ শন টেইটের মতো ঘন্টায় 161 কিলোমিটার গতি তোলা। টাইগার ক্রিকেটের নয়া পোস্টার বয়, নিয়মিত বল করছেন 150-এর আশপাশে। বয়স কম, প্রতিভাবান, রানার আছে শেখার আগ্রহ আর রেকর্ড গড়ার নেশা। কে জানে, হয়তো এক সময়ের গতির রাজা শন টেইটের তালিমেই আরও বাড়বে চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেসের তেজ। প্রতিপক্ষ ব্যাটাররা ভয়ে বলে উঠবে, ছেড়ে দে রানা, কেঁদে বাঁচি। নাহিদ রানা এক্স ফ্যাক্টর, সবাই চোখে চোখে রাখছে, যত্ন নিচ্ছে, আরও হিংস্র করে তুলছে। ঢাকার মতো সিলেট টেস্টেও কাপ্তান শান্ত আর কোচ সিমন্সের বাজির ঘোড়া। গতির সাথে মাথার কাজ, ভ্যারিয়েশন, সুপার প্যাকেজে রূপ নিয়েছেন এই স্পিড স্টার। প্রতিপক্ষ ড্রেসিং রুমে এখন নাহিদকে নিয়েই হচ্ছে বেশি চর্চা। নাহিদ রানা নতুন যে সেন্সেশন আমাদের পেস বোলিংয়ে, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। প্লাস সাথে আমাদের তাসকিনও কিন্তু 140 প্লাস বল করে, ইবাদত বল করে।
এবং শরীফুলও বল করে। তো এটা আমাদের জন্য একটা খুব ভালো একটা পজিটিভ সাইড যে নাহিদ রানার মতো পেস বোলার আমাদের টিমে আছে। গতিময় নাহিদ সবাইকে সাহসী করে তুলছে, ফিল্ডাররা কখনো কখনো আবার স্বপ্ন ভঙ্গ করছে। তথ্য বলে গেল 1 বছরে 20% বেশি ক্যাচ ছেড়েছে টাইগাররা, বেশিরভাগ মিস হয়েছে স্লিপেই। যদিও নয়া ফিল্ডিং কোচ আশিক মজুমদার বাংলাদেশের ফিল্ডিং রাখছেন সেরাদের কাতারেই। অ্যাকচুয়ালি আমাদের সব প্লেয়ারদের যে মাইন্ড পাওয়ার, যে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার, সেটা আমি বলবো যে 100-এ 100। সেই কারণেই আমাদের সেকেন্ড ইনিংসও আমাদের দুর্দান্ত এনার্জি ছিল। ডে 1-এ যেমন এনার্জি ছিল, ডে 5-এ গিয়ে আমার কাছে, যেটা আমি অ্যাজ এ ফিল্ডিং কোচ আমার কাছে মনে হয়েছে 110% ছিল। আমি যেটা ফিল করি আমাদের স্ট্যান্ডার্ড, আমাদের যে ফিল্ডিং স্ট্যান্ডার্ড, এটা হাইস্ট লেভেলের এবং এটা ইন্টারন্যাশনাল টপ 3টা টিমের মধ্যে একটা, আমি যেটা বিশ্বাস করি। দ্বিতীয় টেস্টের জন্য অপরিবর্তিত স্কোয়াড দিয়েছিল বিসিবি, যদিও মিরপুরে ক্যাচ ধরতে গিয়ে বুকে ব্যথা পান সাদমান। বৃহস্পতিবার সিলেটেও তাকে ফিট লাগেনি। সন্ধ্যায় বিসিবির প্রেস রিলিজ, সাদমানকে সরিয়ে স্কোয়াডে রাখা হয়েছে জাকির হাসানকে। সাদমান ছিটকে গেলেন, সিলেট টেস্টও কি ভেসে যাবে? ঝড়ো হাওয়া আর ঝুম বৃষ্টি প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে। বৃহস্পতিবার বেরসিক বৃষ্টির কারণে ঠিকঠাক প্র্যাকটিসও করতে পারেনি টাইগাররা। ম্যাচের 5 দিনও বৃষ্টি হওয়ার শঙ্কা। সাইফুল রূপক, 71, সিলেট। ইংল্যান্ডের নারী টি-20 বিশ্বকাপ সেই আসরকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে নিগার সুলতানা জ্যোতি দল। তবে একটু ভিন্নভাবেই হচ্ছে সেটা। ঢাকা মেট্রো অনূর্ধ্ব 16 পুরুষ দলের বিপক্ষে খেলে ম্যাচ হেরেছে সুবাহানা মোস্তারিরা। তবে অনুশীলনটা হয়েছে দারুণ। আছে তো তারাও এইরকম পেজেই বল করবে আমার কাছে মনে হয়। তো আমাদের আজকে আমরা জিততে পারিনি, কিন্তু প্রথম দিকে আসলে আমরা উইকেট লুজ করে ফেলেছি। ওই জায়গাটা যদি আমরা আসলে ভালো মতো খেলতে পারি, আমার কাছে মনে হয় একটা পার্টনারশিপের কারণে আমরা হয়তো বা ভালো খেলতে পারি। ঘাটতির জায়গা বলতে যেহেতু আমরা স্পিনার বেশি খেলাই, আর তারপরও আপনি দেখবেন যে লাস্ট 3-4 বছর ধরে আমরা কিন্তু স্পিনের উপর নির্ভরশীল। তো নর্মালি হুট করেই যে একজনকে বিবেচনা করব, আমার কাছে মনে হয় ওই ওয়েদারে আসলে হ্যাঁ দরকার হয়তো বা 2টা পেস বলার একসাথে খেলানোর। বাট হোয়াইট ওয়াশের এড়ানোর পথ খুঁজছে পাকিস্তান। সাদা পোশাকে বাঘেরা হিংস্র, স্বাগতিকদের পেস অ্যাটাক নিয়ে যত ভাবনা সফররত হেড কোচ সরফরাজ আহমেদের। যদিও ইনজুরি কাটিয়ে অভিজ্ঞ ব্যাটার বাবর আজমের ফেরাটা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে পাকিস্তানের তাঁবুতে। সিলেটে অনুশীলনটা কেমন ছিল পাকিস্তানিদের, সেটাই জানাচ্ছেন সাইফুল রূপক। দৌড়া বাঘ আইলো, নাহিদ রানা কি আগুনের গোলা নিয়ে ছুটলো? কোচ সরফরাজ আহমেদ কি ওসব ভেবেই দৌড়ের উপর আছেন? শুধু কি হেড কোচ, গোটা পাকিস্তান দলই তো এখন বাংলার পেস অ্যাটাকের ভয়ে কাঁপছে। বিশেষ করে নাহিদ রানার কথা ভেবে অনেকের নাকি রাতের ঘুমও হারাম হচ্ছে। 22 গজে যেন ভালো সময় আসে, হয়তো স্রষ্টার কাছে সেই প্রার্থনাই করেছে। স্লো লো স্পিন ট্র্যাকের দিন শেষ। টনি হেমিংয়ের বাংলাদেশে স্পোর্টিং উইকেট সবুজ ভাব, যেখানে প্রথম 2-1 দিনে ছড়ি ঘোরাতে পারে পেসাররা। গোটা টেস্টে ব্যাটে বলে হবে দারুণ যুদ্ধ। মিরপুরে পর্যুদস্ত হয়ে সিলেটের পিচের চরিত্র বুঝতে পাগল প্রায়। উইকেট নিয়ে দ্বিধায় মেন ইন গ্রিন। ব্যাটারদের হালচালও কোচ সরফরাজকে চাপে ফেলছে। শরীরের ভাষা ও অনুশীলনের মুহূর্তগুলো সে কথাই বলে। শেরি বাংলায় নাহিদের বল লিভ করে বোকা বনে নিজ দেশের সমালোচনায় মোহাম্মদ রিজওয়ান। ওস্তাদের অভয় পেয়ে কি শক্ত হয়ে ফিরতে পারবেন? হেড কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট, পয়লা ম্যাচেই বিপর্যস্ত। সিলেটে বাঁচা মরার লড়াইয়ে সরফরাজকে বাঁচাতে পারেন বাবর আজম। অসাধারণ ক্যাচটাই বার্তা দেয়। হাঁটুর ইনজুরি কাটিয়ে ফিরছেন ড্যাশিং উইলোবাজ। বড় প্লেয়ারের কাছে নিশ্চয়ই বড় স্কোরই আশা করছেন সরফরাজ আহমেদ। রাওয়ালপিন্ডির পর মিরপুর, বাংলাদেশের বিপক্ষে টানা 3 টেস্টে পরাজিত দল পাকিস্তান। হারের সংখ্যা হালিতে গেলে পাকিস্তানি ভক্তদের থামবে না গালি, জানা আছে সরফরাজদের। তাই তো চায়ের শহরে টাইগারদের মরণ কামড় দেওয়ার ছকই আঁকছে ওরা। সাইফুল রূপক, 71, সিলেট। এই ছিল এখনকার খেলা যুগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।